আচ্ছা দেখো, আমরা এখানে লিমিটটা শুরু করব। তাহলে লিমিটের যে পোর্শনটা আছে সেখান থেকে বলি এক এক করে। প্রথমত লিমিট মানে কি? লিমিট কথার যদি বাংলা অর্থ যদি বলতে হয়, তাহলে লিমিটের বাংলা অর্থ কি বলো তো বাবা? লিমিট যদি বলি, লিমিটের বাংলা অর্থটা হলো সীমা। সীমা কি? দেখো, সীমা আর সীমা না, এই দুটো কিন্তু দুটো আলাদা ওয়ার্ড। একটা হচ্ছে সীমা আর একটা সীমানা। দেখো, এইটা করার আগে আমরা কোনখান থেকে শুরু করব বা কোনখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে একটু জানা দরকার। দেখো, যদি আমরা একটা নাম্বার লাইন ড্র করি, তাহলে এইটা একটা নাম্বার লাইন। নাম্বার লাইন বা হচ্ছে যেটা তোমাদের জানো তোমরা, সংখ্যা রেখা বলে। এই নাম্বার লাইনের মাঝে থাকে 0, আর তারপরে হচ্ছে তোমার থাকে 1, 2, 3, এরম করে থাকে 1, 2, 3, 4, এদিকে -1, -2, -3, -4, এইভাবে এই সংখ্যা রেখাগুলো থাকতো। তো আমরা এই সংখ্যা রেখার যদি বলি বাবা যে এইটা 0, এটা 1 and 2, এটা 3, এটা 4, এটা -1, -2, -3 and -4, তাহলে এইভাবে সংখ্যা রেখাগুলো হয়। এই সংখ্যা রেখার মধ্যে আমরা সীমানার ব্যাপারটা কি বা লিমিট ব্যাপারটা কি সেটা তোমায় কতগুলো জিনিস জানতে হবে। আমি ধরো তোমাকে বললাম যে এক্স বিলংস টু 0, 1, তার মানে কি বাবা? যে এক্সটা, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। এই চিহ্নটা সম্পর্কে আমরা এখনো পরিচিত হইনি, কারণ আমরা এখনো সেট চ্যাপ্টারটা পড়িনি। একদম ফার্স্ট চ্যাপ্টার ছিল সেট, ওটা পড়বো। তার আগে এখানে দেখো বাবা কি বলেছে, এক্স বিলংস টু 0, 1, তার মানে এক্সটা কোথায় আছে? 0 এবং 1-এর মধ্যে আছে। এইটাকে বলা হয় বিলংস টু। বিলংস টু মানে 0 আর 1-এর মধ্যে আছে। ক্লিয়ার? তো 0 আর 1-এর মধ্যে মানে কি? 0 এবং 1 পর্যন্ত এর মধ্যে ইনফাইনাইট নাম্বার আছে। ইনফাইনাইট নাম্বার মানে অসংখ্য সংখ্যা আছে। মানে 0.11, 0.22, এরকম করে করে 0, 1-এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে। তার মধ্যে একটা সংখ্যা হলো এক্স। কোথায় আছে আমরা জানি না, তার মানে এক্স হচ্ছে 0 আর 1-এর মধ্যে আছে। এবার এই 0 আর 1-এর মধ্যে যেহেতু আছে, তাহলে এই 0 আর 1-এর মধ্যে আছে বলছি না, তাহলে এক্সের যদি সীমা বলি, তাহলে 0 এবং 1 আছে। তার মানে বাঁ দিকে আছে 0 এবং ডান দিকে আছে 1, এর মাঝে আছে এক্স। তাহলে 0 এবং 1-এর মধ্যে, আরও ভালো করে যদি বলি, তাহলে 0-র থেকে এক্স বড়, সমান লিখব না, আর 1-এর থেকে ছোট। তাহলে এর মধ্যে আছে কোথাও না কোথাও, 0 আর 1-এর মধ্যে। তাহলে এখন এক্সের সীমা কোনটা? এক্সের সীমা হলো 0 এবং 1। তাহলে 0, 1টা হলো এক্সের সীমা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে সীমা। লিমিট কথার অর্থ শুধু এইটুকুই, কিন্তু এইটুকু নয়, এর মধ্যে আরও প্রচুর জিনিস আছে, সেগুলো এক এক করে আসি। তাহলে এই হলো একটা লিমিট, এবং লিমিটের সীমা বলছি এটা। এবার সীমা না কেন বললাম? আচ্ছা, আমি আরও ভালো করে যদি বলি, আমি বলতে পারবো এক্স বিলংস টু 0 and 1, এটা নিলাম। তাহলে 0 এবং 1 যখন নিলাম, দেখো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। আর এই জায়গাটা সব কটা নোট ডাউন করবে, যা লিখছি, যদি একটা ফুল স্টপও লিখি সেটাও নোট ডাউন করবে। এটা হচ্ছে এক্স বিলংস টু 0 এবং 1, তাহলে 0 এবং 1-এর মধ্যে আছে, বাট এইটা আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। মানে কি দাঁড়ালো? এইটাকে বলা হয়, লিখে নাও পাশে, এটা হলো ওপেন সেট, আর এটাকে বলা হয় ক্লোজ সেট। ওপেন সেট কেন? কারণ দেখো 0 এবং 1 এর মধ্যে আছে বলছি, তার মানে
এক্সের ভ্যালু 0 হতে পারে না, এক্সের ভ্যালু 1 হতে পারে না, এর মধ্যে কোনো না কোনো নাম্বার হবে। কিন্তু যখনই আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করছি তখন আমি বলতে পারি যে এক্সের ভ্যালু 0 হতে পারে এবং 1ও কিন্তু হতে পারে। তার মানে 0 এবং 1-এর মধ্যে তো আছেই, কিন্তু এক্সের ভ্যালু 0 এবং 1 দুটোই হতে পারে। কিন্তু যখন ওপেন সেট বলছি তখন 0 এবং 1 কোনোটাই হবে না, এর মধ্যে কোনো একটা নাম্বার হবে। তাহলে একটাকে ক্লোজ সেট বলছি, একটাকে ওপেন সেট বলছি। তাহলে এখন এইটার ডেফিনেশন আমি রিপ্রেজেন্ট করতে পারবো যে 0-র থেকে এক্স বড় অথবা সমান আর 1-এর থেকে ছোট অথবা সমান হতে পারে। কিন্তু এখানে দেখো বাবা আমি সমান দেইনি, এটাকেই বলছি আমরা সীমানা। তাহলে সীমা হলো, সীমার কোনো নির্দিষ্ট মান নেই, সীমা 0 আর 1-এর মধ্যে থাকে, শুধু এটুকুই বলতে পারি, কিন্তু এক্স্যাক্টলি 0 এক্স্যাক্টলি 1 বলতে পারি না। আর সীমানা হলে তুমি 0-কে নিয়েই বলতে পারো, 1-কে নিয়েই বলতে পারো। এবং এইটা যদি আরও ভ্যারাইটি করে বলি, তাহলে আমি যদি বলি এক্স বিলংস টু 0 আর 1 এরকম আছে, তাহলে আবার এটাকে আরও এইভাবে বলতে পারি এদিকে 0 এদিকে 1। তার মানে এই সেটটাকে বলা হয় সেমি ওপেন সেট অথবা সেমি ক্লোজ সেট, দুটোর যে কোনো একটা বলা যেতে পারে, এই দুটোকে। তাহলে এখানে তাহলে 0 1-এর মধ্যে মানে কি, এটা 1 নিতে পারবো কিন্তু 0 নিতে পারবো না। আবার এখানে 0টা হতে পারে এক্সের ভ্যালু কিন্তু 1 নয়। তাহলে এক্ষেত্রে যদি রিপ্রেজেন্ট করি তাহলে 0-র থেকে এক্স বড় কিন্তু 1-এর থেকে ছোট অথবা সমান। আর এক্ষেত্রে যদি বলি তাহলে 0-র থেকে ছোট, 0-র থেকে বড় অথবা সমান আর 1-এর থেকে ছোট। তাহলে এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। এবার এইটুকু অর্থকেই আমি বলতে পারি যে সীমা বা সীমানা। যে অর্থটা আমি বললাম যে এই চ্যাপ্টারের মূল যে সীমা নামকরণ করা হয়েছে বা এটা একটা নাম দেওয়া হয়েছে, সেই নামের কিছু তাৎপর্য আমি বিশ্লেষণ করলাম যে কেন সীমানা বলছি। তাহলে এর উপরেই আমাদের যত কাজ, বা এই লিমিটের উপরেই যত কাজ। এবার লিমিটের উপরে যত কাজ আমি যদি বলি, তার আগে ফার্স্ট অফ অল সব থেকে কতগুলো ওয়ার্ড সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে, যে কি ওয়ার্ড বা ওয়ার্ড সম্পর্কে পরিচিত হতে বলছি বা কেন ওয়ার্ড সম্পর্কে পরিচিত হতে বলছি। তাহলে ফার্স্ট অফ অল এক এক করে ওয়ার্ডগুলোকে লেখো। ফার্স্ট ওয়ার্ড বলছি নেইবারহুড। আচ্ছা নেইবারহুড মানে কি, তোমরা এটা ইংরেজিতে বহুবার পড়েছো। তাহলে 1 নম্বর ওয়ার্ড লেখো নেইবারহুড। নেইবারহুড মানে কি, নেইবারহুডের বাংলা তোমরা জানো প্রতিবেশী, তাই না? নেইবারহুডের বাংলা হলো প্রতিবেশী। আচ্ছা প্রতিবেশী মানে কি বলতে চেয়েছে এখানে, প্রতিবেশী জিনিসটা কি? দেখো প্রতিবেশী বলতে আর কিছু নয়, এটাও কিন্তু একটা সেটকে রিপ্রেজেন্ট করেছে। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে তোমার প্রতিবেশী মানে কি, ধরো তোমার এখানে একটা ঘর আছে, এইটা হচ্ছে তোমার ঘর। তাহলে এই যদি তোমার ঘর হয় তাহলে তোমার ঘরের পাশে আরও এরকম ঘর থাকতে পারে যেটা কি না তোমার প্রতিবেশী। তোমার ঘরের ডান দিকে একটা ঘর এলো, আবার তোমার ঘরের বাঁ দিকে একটা ঘর এলো, তাহলে এটাও প্রতিবেশী এবং এটাও প্রতিবেশী। কার প্রতিবেশী? তোমার প্রতিবেশী, তাই না? তাহলে এবং তাহলে কি তোমার মনে প্রশ্ন জাগবে যে স্যার তাহলে কি একটা ঘর প্রতিবেশী হতে পারে? না, এর পাশে আরও ঘর আছে, এর পাশে আরও ঘর আছে, তাহলে ডান দিকেও কিছু ঘর আছে, বাঁ দিকেও কিছু বাড়ি ঘর আছে, তাহলে সেগুলো সব তোমার প্রতিবেশী। সেমভাবে আমি এখন বললাম বাবা এই যে 0, তাহলে 0 এদিকে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে -1, এদিকে -2 অ্যান্ড এদিকে -3। তাহলে এইটা যদি 0 হয় তাহলে 0-র প্রতিবেশী সেট যদি বলি -1 থেকে 1, এটা এমন একটা সেট যার মধ্যে 0 ঢুকে আছে। তার মানে এর মধ্যে 0 ঢুকে আছে, তাহলে 0 বিলংস টু, সরি এটা উল্টো লিখলাম, 0 বিলংস টু -1 আর 1-এর মধ্যে। তাহলে -1 আর এবং 1 এই যে সেটটা, এটাকে বলছি নেইবারহুড সেট।
নেইবারহুড সেটকে বলা হয় এন অফ এক্স, এই হিসাবে ডিনোট করা হয় ক্যাপিটাল এন অফ এক্স, এবং যেখানে এন অফ এক্স ইকুয়াল টু কার এক্স এর ভ্যালু 0, মানে 0-র প্রতিবেশী সেট এটা, যেটাকে বলবো আমরা নেইবারহুড। এই ওয়ার্ডগুলো সম্পর্কে একটু পরিচিত হতে হবে, কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে, কেন কাজে লাগবে আমি ডিটেলসে বলছি। তাহলে এটাকে আমি বললাম যে নেইবারহুড বা প্রতিবেশী সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। তাহলে প্রতিবেশী শুধুমাত্র একটা হতে পারে না, একটা হতে পারে একের বেশি। ধরো সাপোজ কোনো একটা পজিশনে তোমার বাড়িটা শেষ বাড়ি, তাহলে তোমার বাঁ দিকে কোনো বাড়ি নেই, তাহলে বাঁ দিকে বাড়ি রইলো না, তাহলে তোমার ডান দিকগুলো সব কটা প্রতিবেশী হতে পারে। তাহলে আমি এখানে 0, 0 আর 2 পর্যন্ত নিলাম, তাহলে এটা 0-র প্রতিবেশী হতে পারে, আবার এটা 2-এরও প্রতিবেশী সেট হতে পারে বা নেইবারহুড সেট হতে পারে। কিন্তু তোমার 0-র বাঁ দিকে কোনো নাম্বার নেই, কারণ বাঁ দিকে আর কোনো ধরো ঘর বাড়ি নেই, তোমার বাড়িটাই শেষ বাড়ি, তাহলে তোমার প্রতিবেশী কোনটা, ডান দিক দিয়ে হবে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এটা হলো আমার কাছে প্রতিবেশী সংক্রান্ত একটা জিনিস। এবার আমি চলরাশির সীমা বা লিমিট অফ আ ভ্যারিয়েবল যদি বলি তাহলে কি হবে, নেক্সট হেডিং করো লিমিট অফ আ ভ্যারিয়েবল। তাহলে হেডিং করছো লিমিট অফ আ ভ্যারিয়েবল। আচ্ছা, লিমিট অফ আ ভ্যারিয়েবল এই ব্যাপারটা কি সেটাও একটু তোমার জানা দরকার, যে লিমিট অফ আ ভ্যারিয়েবল এই ব্যাপারটা কি বলতে চাইছি, বা এই সংক্রান্ত ব্যাপার কি, লিমিট অফ আ ভ্যারিয়েবল বলতে কি বুঝি। আচ্ছা দেখো, এক্স নিশ্চয়ই একটা ভ্যারিয়েবল। এক্স ভ্যারিয়েবল মানে কি, এক্সের মান বিভিন্ন হতে পারে, মানে এক্সের মান 1, 2, 3, 4, মানে চলরাশি যেটাকে আমরা বাংলায় পড়তাম। তাহলে এক্স একটা চলরাশি বা এক্স হলো একটা ভ্যারিয়েবল। তাহলে এক্স যদি একটা চলরাশি কিংবা ভ্যারিয়েবল হয়, এবার এক্সের ভ্যালু আমি এক্স্যাক্টলি জানি না, তাহলে আমি এখন বলতে পারবো এক্স টেন্স টু, ধরো আমি বললাম এ, তাহলে এক্স টেন্স টু এ বলতে এটাকে তীর চিহ্ন বলো না, এটাকে বলা হয় এক্স টেন্স টু এ, ব্র্যাকেটে লিখে নাও যে এটাকে কল করা হয় এক্স টেন্স টু এ, ব্র্যাকেটে লিখে নাও এক্স টেন্স টু এ। তাহলে এক্স টেন্স টু এ দ্যাট মিনস কি, যে এক্সের ভ্যালু এর খুব নিকট বা কাছাকাছি, কিন্তু এ নয়। তাহলে এক্সের ভ্যালু এর কাছাকাছি হবে, মানে খুব কাছে হবে, কিন্তু এক্স নট ইকুয়াল টু এ, মানে এক্সের ভ্যালু এ হতে পারে না। আমি একটা পারফেক্ট এক্সাম্পল দিয়ে বলি। একটা এক্সাম্পল ধরো আমি তোমাকে বললাম যে এক্স টেন্স টু 5, তার মানে এই যদি নাম্বার লাইন হয় তাহলে এটা 0, এটা 1, সরি এটা 1, এটা 2, এটা 3, এটা 4 অ্যান্ড এটা 5। এবার লেফট হ্যান্ড সাইডে -1, -2, -3 এরকম করে যাচ্ছে। তাহলে এক্স টেন্স টু 5 বলেছি, তার মানে এক্সের ভ্যালুটা 5-এর একদম কাছে, এদিকেও হতে পারে বাবা, এদিকেও হতে পারে বাবা, তাহলে দুদিকেই হতে পারে। তার মানে এক্সের ভ্যালু 5-এর কাছে কিন্তু 5 নয়, তার মানে এক্স নট ইকুয়াল টু 5, বাট এক্স টেন্স টু 5, মানে এক্সের ভ্যালুটা 5-এর কাছে কিন্তু 5 হবে না। এটাকেই আমরা বলতে পারবো এক্স টেন্স টু এ বা লিমিট অফ আ ভ্যারিয়েবল। তাহলে লিমিট বলতে সীমা, তাহলে সীমা মানে কি বলেছিলাম বাবা, এক্স্যাক্টলি কোনো দিকে আমি বলছি না, একটা এমনি বলছি, আর সীমা না মানে পারফেক্টলি তোমায় বলে দিচ্ছি যে ওটাই হবে, লাস্ট পয়েন্ট ওটাই হবে। কিন্তু এখানটায় লাস্ট পয়েন্ট ওরকম বলতে পারছি না, কিন্তু এটুকু আমরা আন্দাজ করতে পারছি যেহেতু লিমিট বলছি বা সীমা বলছি, তাহলে এক্সের ভ্যালুটা 5-এর কাছাকাছি হবে, কিন্তু 5-এর নিকটবর্তী হলেও 5 কিন্তু কোনো মতেই এক্সের ভ্যালু হবে না। এক্সের ভ্যালুকে আমরা 5টাকে গ্রাহ্যই করব না, 5-এর কাছাকাছি কোনো একটা নাম্বারকে আমরা এক্স হিসাবে ডিনোট করতে পারি। তাহলে এটাই ছিল আমার কাছে লিমিট অফ আ ভ্যারিয়েবল। তাহলে এই হচ্ছে আমার কাছে পয়েন্ট। এবার এই পয়েন্টের উপর বেস করে আমরা এবার পরপর করে করব কীরকম, তার আগে আরও একটা হেডিং করো, যেটাকে লেখো কন্টিনিউয়াস ফাংশন অর ডিসকন্টিনিউয়াস ফাংশন। নেক্সট পয়েন্ট লেখো কন্টিনিউয়াস ফাংশন
কন্টিনিউয়াস ফাংশন or discontinuous function। আচ্ছা, এই ফাংশন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, কারণ আমি এখনো সেট তারপর রিলেশন এগুলো পড়িয়ে উঠতে পারিনি। তো সুতরাং ফাংশন কি জিনিস আমি বলি, ফাংশন সম্পর্কে একটু আধটু ধারণা তোমাদের থাকবে, যেহেতু তোমরা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটা করে এসছো। তো আমি বলছি y = f of x, এটাকেই বলা হয় যে এটা হলো ফাংশন অফ x। ফাংশন অফ x, তাহলে y = f of x এটাকেই বলা হচ্ছে আমার ফাংশন অফ x। তাহলে এটা যদি একটা ফাংশন অফ x হয়, এ কি রিপ্রেজেন্ট করবে? এ রিপ্রেজেন্ট করবে সবসময় একটা কার্ভকে রিপ্রেজেন্ট করবে। যে কার্ভটা কি হতে পারে? এনিথিং, এনিহাউ, যে কোনো কার্ভ হতে পারে, আমরা জানি না। তবে আমাদের বেসিক কতগুলো কার্ভ জানা আছে, আমাদের নোন কার্ভ, যেগুলো জানা আছে অথবা আমরা জানবো। যেমন কি? যেমন হচ্ছে তুমি বলতে পারো যে যেমন হচ্ছে তুমি বলতে পারো প্যারাবোলা, প্যারাবোলা, তারপর বলতে পারো হাইপারবোলা, তারপর বলতে পারো ইলিপস, তারপর বলতে পারো সার্কেল, তারপর বলতে পারো স্ট্রেট লাইন। এগুলো সব একটা কার্ভকে রিপ্রেজেন্ট করছে। কেন? এই প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস কেমন দেখতে হয় তুমি তো জানো। এটা হলো একটা সার্কেল, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস দেখতে এরকম হয়, এরকম দেখতে ডিম্বাকৃতি, আর একটা দেখতে এরকম হয়। তাহলে এই হচ্ছে, এরকম হচ্ছে বিভিন্ন টাইপের কার্ভ। এবং কার্ভ শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয় বাবা, আমরা কার্ভের ভেরিয়াস টাইপ অফ কার্ভ আমরা পড়ব। অনেক টাইপের কার্ভ আমরা দেখতে পাই। সেই যে কার্ভ, এমন কার্ভ আমরা দেখতে পাই যে কার্ভের কোনো ইকুয়েশনই আমরা জানি না, আমাদের ইকুয়েশন জানা নেই, এমনও কার্ভ হতে পারে। সাপোজ আমি বলছি যে এই হলো তোমার কাছে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, এবং এখানে একটা কার্ভ আছে এই টাইপের দেখতে। ধরো এই একটা কার্ভ, এই কার্ভের আমি না জানি ইকুয়েশন না কিছু, এটা একটা র্যান্ডামলি কার্ভ বললাম, যেটাকে আমি বলছি y = f of x। তাহলে y = f of x এটা একটা কার্ভ। ক্লিয়ার? তাহলে y = f of x যদি কার্ভ হয়, তাহলে এই কার্ভের এভরি পয়েন্টে, ধরো x = a পয়েন্টে এ একটা ভ্যালু দেবে, এখানে একটা ভ্যালু দেবে, যেটাকে আমরা বলতে পারবো f of a। আবার x = b পয়েন্টে এই কার্ভটাও একটা ভ্যালু দেবে, f of b। আবার x = c পয়েন্ট যদি বলি, সেখানেও এই কার্ভের উপর একটা ভ্যালু পাবো, যেটাকে বলবো f of c। এরকম করে আরও ভ্যালু পেতে থাকবো। তাহলে x = a পয়েন্টে f of a, x = b পয়েন্টে f of b, x = c পয়েন্টে f of c। দেখো এই ভ্যালুগুলো পাচ্ছি, এবং এটাকে আমি কন্টিনিউয়াস ফাংশন বলবো। তাহলে কন্টিনিউয়াস ফাংশন বলবো। এবার ঘটনা হলো, এটাকে কন্টিনিউয়াস ফাংশন কেন বললাম বাবা? কারণ হলো একটাই, যে এই কার্ভটার এভরি পয়েন্টে একটা ঠিকঠাক ভ্যালু তুমি পাচ্ছ, এ পয়েন্টে পাচ্ছ, এরকম করে এ আর বি এর মাঝে আরও অসংখ্য পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে একটা ভ্যালু পাচ্ছ, যেটাকে কন্টিনিউয়াস ফাংশন বলবো। তাহলে ডিসকন্টিনিউয়াস ফাংশন কখন হবে? যেমন দেখো আমি আরেকটা কার্ভ বলি, যেটা হচ্ছে এটা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে আরেকটা কার্ভ আমি ডিনোট করছি এরকমভাবে। তাহলে তুমি বলবে যে স্যার এটা x = b পয়েন্টে ভ্যালু দিচ্ছে, যেটাকে বলবো f of b। এটা ধরো x = c পয়েন্টে ভ্যালু দিচ্ছে f of c। সাপোজ এইখানে এই কার্ভটা x = a পয়েন্টে এ আর কোনো ভ্যালু দিতে পারছে না, কারণ এই জায়গাটা, এইখান থেকে এই পোর্শনটা দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে। তার মানে কি? কন্টিনিউয়াস হচ্ছে না, মানে চলছে না, মাঝখানে একটু ডিসকন্টিনিউটি থেকে গেছে, মানে গ্যাপ থেকে গেছে। তখন আমি এই ফাংশনের এই পয়েন্টে কোনো ভ্যালু পাচ্ছি না, তখন আমি এটাকে বলবো ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশন।
তাহলে এটাই হলো আমার কাছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে একটা ফাংশন আর একটা কন্টিনিউয়াস ফাংশন বলা হয়, আর একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন বলা হয়। এবার এই ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস এই ফাংশনের উপর ডিপেন্ড করেই আমাদের লিমিট ক্যালকুলেট করা যাবে। যদি কোনো ফাংশন পার্টিকুলার একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে ওই পয়েন্টে আমি কিন্তু লিমিটের ভ্যালু পাবো না বা লিমিট এক্সিস্ট করবে না। সুতরাং এখানে তুমি সুন্দর করে নোট করে লিখে নাও যে y equal to fx does not exist at x equal to x equal to a। তাহলে x equal to a পয়েন্টে ওই ভ্যালুটার কোনো লিমিট ক্যালকুলেশন করবে না বা দিবে না। এটা ছিল কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন একটা জিওমেট্রিক ইন্টারপোলেশন, বা এই জায়গাটা ছিল জিওমেট্রিক কিছু রিপ্রেজেন্টেশন, যেটা ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝলাম যে কোনটা ডিসকন্টিনিউয়াস হবে কোনটা কন্টিনিউয়াস হবে সেটা বুঝলাম। কিন্তু এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি ফাইন করি তাহলে সেটা কেমন দেখতে হবে দেখো তো বাবা। ম্যাথমেটিক্যালি বলছি না, এই ফাংশনটা যদি এই কন্ডিশন হয় এ পয়েন্ট, তো তাহলে লিমিট এক্স টেন্স টু এ পয়েন্টে এফ অফ এক্সের একটা ভ্যালু পেলাম। আবার এইটাকে আমি প্লাস দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্সের একটা ভ্যালু পেলাম। আর পার্টিকুলার এক্স ইকুয়াল টু এ পয়েন্টে একটা ভ্যালু পেলাম। যদি এই তিনটে ইকুয়াল হয় দেন আমরা বলতে পারবো এফ এক্স ইজ continuous function at x equal to a। তাহলে x equal to a পয়েন্টে একটা কন্টিনিউয়াস ফাংশন। Otherwise f of x is discontinuous function at x equal to a। তাহলে অন্যথায় fx ডিসকন্টিনিউয়াস ফাংশন হবে। এবার কোয়েশ্চেন হলো x টেন্স টু a প্লাস x টেন্স টু a মাইনাস, এগুলো কি বাবা মাথায় রাখবে, এগুলোর ইন্ডিকেট করছে আর কিছুই নয় পজিটিভ দিক। দেখো প্লাসটা আমি মাথায় দিয়েছি, সামনে নয়, এটা ইন্ডিকেট করছে পজিটিভ দিকে ফাংশনের ভ্যালু। তার মানে কি বাবা, এইটা তো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, তাহলে এর পজিটিভ দিকে একটা ভ্যালু ফাইন করব আর এর নেগেটিভ দিকে একটা ভ্যালু ফাইন করবে এবং এই পার্টিকুলার এই পয়েন্টে ভ্যালু ফাইন করব। এবার তুমি আগে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এগুলো কিভাবে ফাইন করতে হবে, কি করে করতে হবে, সেগুলো সামনের মধ্যে বলবো, কোনো চিন্তা নেই, আগে ব্যাপারগুলো বুঝে নাও। তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এক্স ইকুয়াল টু বি পয়েন্ট এবং এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, যে কোনো পয়েন্টে যদি এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো দুটো নট ইকুয়াল টু হয় তাহলে সেটাকে ডিসকন্টিনিউয়াস ফাংশন হিসেবে আমরা বিবেচনা করব। আর যদি তিনটেই ইকুয়াল হয় তাহলে এটাকে আমরা কন্টিনিউয়াস ফাংশন বলবো। এটা ছিল লিমিটের একটা বেসিক ধারণা। আশা করি মাথায় পুরোপুরি সাজাতে পেরেছো। এবার আমি ধীরে ধীরে ফর্মুলাগুলোতে আসি, যে কি বেস করে আমরা এগোবো, কি ফর্মুলা আছে, কি দরকার না দরকার সবকটাই এগোই। দেখো তাহলে এটা ছিল লিমিটের একদম বেসিক জিনিস। এবার লিমিটের ফর্মুলায় আসি, চলো। তো এটাকে আমি পজ করলাম, লিমিটের ফর্মুলার দিকে আসি। একদম নাম্বার 1 দিয়ে লেখো লিমিট x টেন্স টু 0 sin x বাই x এটা ইকুয়াল টু 1 হবে। কিভাবে মনে রাখবে ফর্মুলাগুলো? দেখো বাবা, এটা মনে রাখার খুব সুন্দর টেকনিক আছে। ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কিভাবে, এখানে x থাকলে এখানেও x থাকতে হবে অ্যান্ড এখানেও x থাকতে হবে, তাহলে গিয়ে আমি 1 করব। তুমিও আমার মতো সার্কেল করে দাও, তাহলে পড়ার সময় বুঝতে পারবে। এবং এই ফর্মুলার একটা প্রুফ আছে, যে প্রুফটা আমার সিলেবাসে নেই
এবং বইতেও সম্ভবত করে দেওয়া নেই, আমি জানি না, একবার দেখে নিও, কারণ সিলেবাসে এটা নেই এবং প্রুফটা আমার না জানলেও হবে। কোয়েশ্চেন নাম্বার 2-তে আসি, মানে এই কোয়েশ্চেন নাম্বার 2, এটা দেখো, এটা কিভাবে বলছি, এটা বলছি আমি যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা হবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা একটা ফর্মুলা হলো। তাহলে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n, তাহলে এটা মনে রাখবে কি করে বাবা? এটাও মনে রাখার কিছু টেকনিক আছে। দেখো বাবা, এইখানে যদি a হয় তাহলে এখানেও a হবে, অ্যান্ড ফাইনালি এখানেও a হবে, আর এর পাওয়ার n হলে এর পাওয়ারও n হতেই হবে। তাহলে আমরা ফর্মুলাটা বলতে পারবো n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা তোমাদের বইতে প্রুফও করে দেওয়া আছে, কিন্তু এটাও আমাদের দরকার নেই বা সিলেবাসে নেই বা লাগবেও না। তাহলে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা ইকুয়াল টু যদি কোথাও দেখতে পাই তাহলে অবভিয়াসলি আমরা বলবো যে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই দুটো ফর্মুলার উপর বেস করে আমরা বেশিরভাগ সমস্ত সামগুলোই করব। কিভাবে করব, কেমন করে করব, বা এই ফর্মুলা ইউজ করব কিভাবে, আমি ধীরে ধীরে সাম করতে করতে বলবো, এখন প্যানিক হয়েও না, ভালো করে বুঝে নাও। এবার আসি কিছু শর্ট ট্রিকওয়ালা ফর্মুলা, এবং শর্ট ট্রিক ফর্মুলাগুলোর উপর বেস করে আমরা আসি যে কিছু শর্ট ট্রিক ফর্মুলা কেমন দেখতে হয়, বা এগুলো ক্লাস 12-এর পোর্শনেও ছিল কিছু কিছু হচ্ছে ট্রিকি ফর্মুলা, এখন আর ক্লাস 12-এর সিলেবাসে এগুলো নেই, পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা ক্লাস 11-এর মধ্যেই ওগুলো সব করে নেব পরপর করে। তাহলে এই ছিল হচ্ছে তোমার দুটো ফর্মুলা। এবার হচ্ছে নাম্বার 3 ফর্মুলায় আসি। নাম্বার 3 ফর্মুলা দেখো তো বাবা, ধীরে সুস্থে বুঝতে পারো কি না। নাম্বার 3 ফর্মুলা বলছি শর্ট ট্রিক, মাথায় রেখো কীরকম কী ফর্মুলা, কী বেসিসে বলছি। দেখো এখানে এমন একটা ফর্মুলা বলছি যেটা কিনা কীরকম, যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা ইকুয়াল টু n হবে। তাহলে এটাই ট্রিক। তুমি এক্সামে যদি এরকম আকার দেখো, সাম করার দরকার নেই, এইখানে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। এবার কোয়েশ্চেন হলো এটা কিভাবে বলছি, এটা কেন বলছি। তাহলে চলো বাবা এর প্রুফটা আমরা তাহলে জেনে নিই, যেটা কেন বলছি। দেখো আমি যদি ধীরে সুস্থে বলি প্রুফটার কথাটা, এই প্রুফটা বলতে গিয়ে একটা জিনিস আমি বলি, সেটা আগেই বলা উচিত ছিল, আমি বলিনি, স্কিপ করে গিয়েছিলাম ভুলবশত, এখন বলছি। কি বলছি দেখো, মাথায় রাখবে x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু a x টেন্ডস টু 5, এরকম করেই তো আমি লিমিট ক্যালকুলেশন করি। যেখানে আমি টেন্ডস টু এর কথা বলতে গিয়ে তোমাকে বলেছি যে x টেন্ডস টু 5, এই কথার অর্থ হলো x এর ভ্যালুটা 5-এর কাছাকাছি, বাট x নট ইকাল টু 5 হবে। এই হচ্ছে আমার মূল ট্যাগলাইনটা ছিল, যে এই x টেন্ডস টুর ব্যাপারটা আমি জানি বা জেনেছি। এবার আমি বলি লিমিট কথার অর্থ কি বলেছিলাম বাবা, লিমিট হলো একটা সীমা। তাহলে লিমিট যদি একটা সীমা হয় বা একটা সীমা যদি হয়, তাহলে লিমিটের ভ্যালু ডেফিনেটলি তুমি বলতে পারবে না যে স্যার লিমিটের ভ্যালু ইনফাইনাইট হবে। কারণ ইনফাইনাইট হলে কি হয় বাবা, ইনফাইনাইট মানে তুমি যা কিছু ইমাজিন করবে তার থেকেও বড় একটা নাম্বার হলো ইনফাইনাইট। তাহলে ওই ইনফাইনাইট পার্টিকুলার পয়েন্টে লিমিটের হচ্ছে ইনফাইনাইট রেজাল্ট হতে পারে না। তাহলে লিমিটের কোনো ভ্যালু ইনফাইনাইট হতে পারে না। এবার তুমি বলবে যে স্যার কখনোই হবে না, আমি বলবো না, ইনফাইনাইট কিন্তু ভ্যালু আসতেই পারে কোনো লিমিটের, তাহলে তখন হতে হবে x টেন্ডস টু ইনফাইনাইট, এটা হতে পারে। এটা যদি হয় x এর ভ্যালুটাই যদি টেন্ডস টু ইনফাইনাইট হয়, তাহলে পুরো ফাংশনের ভ্যালু ইনফাইনাইট হবে, আর যদি এটা না হয় তাহলে ইনফাইনাইট হবে না। তবে কিছু বিশেষ ক্ষেত্রের অঙ্ক যেগুলো কিনা ইনফাইনাইট হয় বা
হয়েছে, কিছু কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া বাকি সব জায়গায় লিমিটের ভ্যালু ইনফাইনাইট হবে না। এবার আসি, ইনফাইনাইট হয় কখন? যখন নিচ পোর্শনে জিরো আসে, উপরে যাই থাকুক না কেন রাম শ্যাম যদু, উপরে যাই থাকুক না কেন, উপরে ধরো রামই আছে, এই রামের নিচে ধরো জিরো আছে, তাহলে এই ভ্যালুটা ইনফাইনাইট দেবে। রাম হোক আর লক্ষণ হোক, যাই হোক না কেন, তাকে যদি জিরো দিয়ে ভাগ করা হয় তাহলে সেই ইনফাইনাইটই অ্যান্সার দেবে। ক্লিয়ার? তাহলে ইনফাইনাইটে হতে গেলে জিরো আসতে হবে। তাহলে এখানটায় জিরো যেহেতু আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করব এমন করে যে যেন নিচ পোর্শনে জিরো না আসে। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করার সময় বা প্রুভ করার সময় আমার মনে হয়েছে আমি এই 1+xটাকে কিছু একটা ধরে নেব, নিলে দেখব যে আমি প্রুফটা করতে পেরেছি। এবার তোমার মনে প্রশ্ন জাগবে যে স্যার 1+x বুঝলেন কি করে এটা কিছু একটা ধরতে হবে? এগুলো ধীরে ধীরে তুমি বুঝে যাবে, কখন কোনটা সাবস্টিটিউশন করতে হবে, কখন ধরে করতে হবে, আস্তে আস্তে বুঝবে। এখনও একটা ক্লাসও হয়নি, ধীরে সুস্থে বোঝো। আমি 1+xটাকে কিছু একটা ধরে নিচ্ছি। আমি বলছি যে এই 1+x এটা ইকুয়াল টু সাপোজ হবে হচ্ছে ইউ, ধরে নিলাম। তাহলে যখনই আমি 1+x ইউ ধরে নিয়েছি, তখন আমার পুরো ফাংশনটা আর 1+x রইল না, পুরো ফাংশনটা এখন ইউ এর ফাংশনে হয়ে গেল। তাহলে লিমিটটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? ইফ x টেন্ডস টু 0 দেন ইউ টেন্ডস টু 1 হবে। এবার তুমি বলবে স্যার কিভাবে হলো? আমি বলছি এই x এর ভ্যালুটা এখানে 0 পুট করো। দেখো মাথায় এটা রেখো না যে স্যার আপনি তো বললেন x টেন্ডস টু 0, মানে x এর ভ্যালু 0 নয় কিন্তু 0-র কাছাকাছি, তাহলে এখানে কেন 0 বসাবো? না, আমরা বসাতে পারি। আমি এই মিনিংটা বলেছি, নট এখানকার মিনিং। আমি শুধু এই মিনিংটা বলেছি, x টেন্ডস টু 0 মানে x এর ভ্যালু 0-র কাছাকাছি বাট 0 নয়। তাহলে এখানে যদি তুমি 0 মনে মনে পুট করো, তাহলে 1+0 মানে 1, ইউ ইকুয়াল টু 1 হবে, তার মানে ইউ টেন্ডস টু 1 হতে হবে। তাহলে ইউ টেন্ডস টু 1 হলো। এখন যদি লিমিট ক্যালকুলেশন করি, তাহলে লিমিট ইউ টেন্ডস টু 1 আমি লিখলাম, আর 1+x এটা কি ধরেছি বাবা? ইউ। তাহলে এখানে ইউ পুট করি, ইউ টেন্ডস ইউ টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 টু দি পাওয়ার 1কে লেখা যাবে 1 টু দি পাওয়ার n, আর এক্সের জায়গায় ভ্যালু পুট করলে ইউ মাইনাস 1। এবার দেখো তো বাবা, 2 নাম্বার ফর্মুলায় কি বলেছিলাম? এখানে এ থাকলে এখানে তাহলে এখানে 1 আছে, এখানে 1, এখানে 1, এখানে পাওয়ার n থাকলে এখানেও পাওয়ার m, এখানে যদি যদু থাকে এখানেও যদু থাকতে হবে, তাহলে এখানে n আছে, এখানে n। তাহলে ফর্মুলায় আমি কি বলতে পারি বাবা? আমি বলতেই পারি n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ n অ্যান্সার। তাহলে তুমি এখান থেকে আরামসে বলতে পারবে যে লিমিট x টেন্ডস টু 0 1+x হোল টু দি পাওয়ার n মাইনাস 1/x এটা ইকুয়াল টু n হবে। তাহলে যদি কোনো অঙ্কে এরকম টাইপের দেখতে পাই, তাহলে এটা শর্ট ট্রিক হিসাবে ইউজ করব যে লিমিট x টেন্ডস টু 0 1+x হোল টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু n হবে। তাহলে দেখতে কেমন? এখানে 1 আছে, তাহলে এখানেও 1 আছে, এখানে x আছে, এখানে x আছে, অ্যান্ড ফাইনালি এখানেও x আছে। তাহলে এই ভ্যালুটা কত হবে? n হবে আমার অ্যান্সার। তাহলে এইটা আমার কাছে প্রুফ ছিল। তাহলে নাম্বার 3 বললাম। এবার নাম্বার 4-এ আসি। নাম্বার 4 বলছি, ভালো করে মাথায় সাজিয়ে নাও। নাম্বার 4 বলছি লিমিট x টেন্ডস টু 0, ভালো করে বোঝো, লিমিট x টেন্ডস টু 0, আর এখানে বলছি e টু দি পাওয়ার x মাইনাস 1/x, e টু দি পাওয়ার x মাইনাস 1/x এটা ইকুয়াল টু 1 হবে। এবার তুমি বলবে কেন স্যার, কিভাবে 1 হলো? আমি এটারও প্রুফ দেখাচ্ছি। তবে বাবা একটা জিনিস বলে রাখি, অনেক কটা সাম করব, অনেক কটা ফর্মুলা ইউজ করব, এখানে সব সামের কিন্তু প্রুফ আমার পক্ষে বলা সম্ভব হবে না। কিছু প্রুফ যদি তোমার ইচ্ছে থাকে দেখার, তাহলে বইতে আছে, একটু দেখে নিও। আর কিছু প্রুফ আমি বলে দিচ্ছি যেগুলো একদম না বললেই নয়, সেগুলো আমি একটু হেল্প করে দিচ্ছি। আর বাদ বাকি প্রুফ কিন্তু তোমাকে একটু দেখতে হবে, আর না দেখতে চাইলেও কোনো অসুবিধা হবে না।
কারণ হচ্ছে প্রুফটা খুব একটা কাজে লাগবে না, তবে প্রুফ যদি বোঝো অঙ্ক সহজ লাগবে, এটুকু বলতে পারি। চলো আবার অঙ্কে ফিরে যাই। এবার আসি ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা বাবা, এই ই টু দি পাওয়ার এক্সকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি? ই টু দি পাওয়ার এক্স এর ডেফিনেশনটা ডেফিনেটলি একটু অন্যরকম হয়। কীরকম? এই ই টু দি পাওয়ার এক্স এর ডেফিনেশন হয় ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে ইনফাইনাইট অবধি চলছে। এই ই টু দি পাওয়ার এক্স দেখতে ছোটোখাটো হলেও এর ডেফিনেশন কিন্তু এইরকম বড় সড়ো। তার মানে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা লিখতেই পারি এবং বলতেই পারি 1 প্লাস এক্স বাই 2 এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, সরি 1 ফ্যাক্টোরিয়াল, এটা 1 এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এবং ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই ফ্যাক্টোরিয়াল মানেটা কি? এই ফ্যাক্টোরিয়াল কি জিনিস? এটা বিস্ময় সূচক চিহ্ন হলেও এই ফ্যাক্টোরিয়াল কিন্তু ম্যাথসের ভাষায় একটু অন্যরকম। কীরকম? আমি ধরো তোমাকে বললাম 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়ালকে এইভাবেও ডিনোট করা হয়, এটাও কিন্তু ফ্যাক্টোরিয়াল সাইন, এটাও ফ্যাক্টোরিয়াল সাইন। 10 ফ্যাক্টোরিয়াল মানে হলো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে ফ্যাক্টোরিয়াল যদি বলি এরকম পরপর পরপর করে পুরো 1 পর্যন্ত চলে যাবে এবং 1-এর বাইরে আর যাবে না। এইটা হলো ফ্যাক্টোরিয়ালের একটা নির্দেশাবলী। তার মানে একটা করে করে সংখ্যা কমছে এবং শেষমেশ 1 অবধি যাচ্ছে। এবার ধরো আমি তোমাকে বললাম 100 ফ্যাক্টোরিয়াল, তাহলে তুমি ডেফিনেটলি বলবে যে স্যার আপনার মতো করে আমি বলি 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু ডট ডট করে করে পুরো 1 পর্যন্ত যাবে। কিন্তু বাবা একটা কথা বলে রাখি, আমি এখানে আমার মনে হচ্ছে যে আমি আর এগোবো না, কারণ 100 পর্যন্ত 100 থেকে শুরু করে একটা সংখ্যা কম করে করে আমার 1 পর্যন্ত যেতে হবে, তাহলে পুরো খাতাটাই ভরে যাবে। তাহলে আমি ভাবছি যে আমি আর এগোবো না, আমি এই অবধি রাখবো, আর এগোতে চাইছি না, বা অঙ্কের সুবিধার জন্য আমাকে এই অবধি রাখলে হবে। তখন নেক্সট টার্ম কত? 97। তাহলে 97 ফ্যাক্টোরিয়ালে গিয়ে স্টপ হবে। তাহলে 97 ফ্যাক্টোরিয়ালে গিয়ে এই জিনিসটা পুরোটা স্টপ হবে। আবার যদি চালাই তাহলে 97-এর পরে 96, তাহলে আমার মনে হলে আমি এখানে স্টপ হতে পারি। তাহলে ইন জেনারেলভাবে আমি যদি বলি বাবা n ফ্যাক্টোরিয়াল, তাহলে তুমি তখন বলবে এটা কী হবে? n ইন্টু n-1 ইন্টু n-2 ডট 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 করে আবারও 3 2 1 n-1 n-2 করে করে কেন বলছি? কারণ একটা করে কমছে, 1 করে কমছে 10, তারপরের সংখ্যা 10-1, তারপরের সংখ্যা 10-2, তারপরের সংখ্যা 10-3, এরকম করে যদি হয় তাহলে একটা n হলো, তারপরের নাম্বার n-1, তারপরের নাম্বার n-2, এরকম করে করে 3 to 1 পর্যন্ত যাবে, যেটাকে কিনা আমরা বলছি n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন এটা। চলো এবার আমরা প্রুফটার দিকে যাই যে এর প্রুফটা কিভাবে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, ধরো এটা আছে। এটা মানে আমি এবার এক্সপোনেনশিয়াল ফাংশনটা ধরো ইউজ করছি। এক্সপোনেনশিয়াল ফাংশন কোনটা বাবা? এটা কি? 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে ইনফাইনাইট পর্যন্ত, আর -1 পাশে আছে ডিভাইডেড বাই এক্স। এখন বাবা ব্র্যাকেট যদি তুলি, এই 1 আর এই 1 ক্যান্সেল আউট হবে। তাহলে এই দুটো 1 যদি ক্যান্সেল আউট হয় তাহলে ডেফিনেটলি আমি বলতে পারবো, এই এক্সটা নিচে নিচে নিয়ে যাই, 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটার নিচে এক্স নিয়ে গেলাম, প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে করে ইনফাইনাইট পর্যন্ত যাবে। দেখো বাবা, আমি বলেছিলাম
কোনো লিমিটের ভ্যালু ইনফাইনাইট হতে পারে না, তার মানে নিচ পোর্শনে জিরো আসবে না। তাহলে এখানে যদি আমি জিরো পুট করি তাহলে নিচ পোর্শনে কখনোই জিরো আসবে না। তাহলে চলো আমি জিরো পুট করছি। তাহলে জিরো মানে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 0/2 ফ্যাক্টোরিয়াল। যখনই জিরো পুট করব, যখনই এই নাম্বারটা পুট করে দেবো, লিমিট আর থাকবে না, লিমিট উঠে যাবে। তাহলে লিমিট উঠে গেল, প্লাস 0/3 ফ্যাক্টোরিয়াল। এরকম করতে করতে ইনফাইনাইট অবধি গেল, এবং এক্সের ভ্যালু যেহেতু বাড়ছে শেষ টার্মও জিরো হবে। তাহলে এইখান থেকে এই পোর্শন পর্যন্ত সবকটাই জিরো, শুধু 1/1 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত বাবা? 1ই হবে, কারণ আমি কি বলেছিলাম 5 ফ্যাক্টোরিয়াল যদি হয় 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এই পোর্শন পর্যন্ত যাবে। তাহলে আমি যদি 1 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে 1-এর পরের নাম্বার আর যাবে না। আর একটা জিনিস নিচে লিখে রাখো, নোট ডাউন করে, যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, নিজের মতো করে লিখে রাখো। তার মানে যদি তোমাকে বলি যে বলো তো বাবা -10 ফ্যাক্টোরিয়াল, তখন আর তুমি বলতে পারবে না -10 দিয়ে আমি করতে পারবো না। তবে একটা কাজ করতে পারি, মাইনাস বাইরে রেখে 10 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে নিতে পারি, তাও হবে, কিন্তু এরকম করা পসিবল নয়। তাহলে সুতরাং 1/1 মানে 1। তাহলে আমি কি পড়েছিলাম বাবা, যে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x এটা ইকুয়াল টু 1 হবে বা 1 হয়। তাহলে এটা নাম্বার 4 ফর্মুলা আমি বলেই দিলাম, নাম্বার 4 ফর্মুলা আমি করেই নিলাম, যে নাম্বার 4 ফর্মুলা এটাই হচ্ছে যে e⁻x - 1/x ইকুয়াল টু 1 হবে। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5 এর ফর্মুলা। 5 এর ফর্মুলা কি বলছে দেখো তো বাবা। 5 এর ফর্মুলা বলছে যে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x এটা ইকুয়াল টু 1 হবে। তাহলে দেখো log 1 প্লাস x, তাহলে এখানে সার্কেল করে দাও, যেটা আমি বলেছি ফর্মুলা চেনার উপায়। তাহলে কোথায় কোথায় এখানে x থাকলে এখানে যে x আছে, এখানে যে x আছে সেই x এখানেও থাকবে এবং এখানেও থাকবে। তাহলে এখানে x এর জায়গায় অন্য ভ্যালু আসতে পারে, যাই ভ্যালু আসুক, তাহলে এই তিনটে জায়গায় সেম হলে তারপরে গিয়ে আমি 1 বলতে পারবো। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর ফর্মুলায় যাই। এইটার প্রুফটার আমি বলছি না, এই প্রুফটা তুমি চাইলে দেখে নেবে, সেম টাইপের প্রুফ। আসল প্রুফ e⁻x ছিল বলে দিয়েছি, পরের প্রুফগুলো আর অসুবিধা হবে না, তবে এখন না দেখে সাম করে নেওয়ার পরে দেখবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটাও একটা ফর্মুলা আমি বলতে পারি। কি ফর্মুলা বাবা? a⁻x - 1/x, এটার ফর্মুলাও হলো log of a। তাহলে a⁻x - 1/x, e⁻x - 1/x মানে 1 হচ্ছিল, আর এখানে a⁻x - 1/x মানে এখানে a হবে, log a হবে। ইকুয়েশন নাম্বার বা ফর্মুলা নাম্বার 7 কি বাবা? লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে আমি ডেফিনেটলি বলতে পারবো 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু অ্যান্সার হবে ই। এই দুটো ফর্মুলা গুলিও না, 7 আর 8 বলছি, এই 7-8 মধ্যে ছেলে মেয়েদের প্রচুর গুলিয়ে ফেলে। x টেন্ডস টু ইনফাইনাইট যদি হয় তখন 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x থাকবে, তাহলে এটাও তোমার কাছে ই হবে। তাহলে ঘটনা হলো কি, এখানে x টেন্ডস টু 0 যখন বলছিলাম শুধু অনলি x হচ্ছিল, পাওয়ারে 1/x হচ্ছিল, এখানে ইনফাইনাইট যখন বলছি তখন 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x। এই হলো টোটাল 8খানা ফর্মুলা, বা 8খানা তুমি এই ফর্মুলার উপর বেস করে শর্ট ট্রিকও অ্যাপ্লাই করতে পারো, বড় মেথডও করতে পারো, যা খুশি করে আমরা এই লিমিটের ক্যালকুলেশনগুলো করব। তাহলে এটাই ছিল আমার লিমিটের একদম কিছু ফর্মুলা, একদম সিলেক্টিভ কিছু ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলো জানলেই হবে, এবং লিমিটের ডেফিনিশন সমস্ত কিছু আমি একসঙ্গে অ্যাট এ টাইম পুরোটাই আলোচনা করে দিয়েছি। এবার তোমার কাজ হবে সবকটা ফর্মুলা মানে 8খানা ফর্মুলা ভালো করে দেখে নাও এবং দেখে বুঝে নাও। কিছু ডাউট থাকলে এবার এখন কোয়েশ্চেন করো, আমরা সামের মধ্যে ঢুকবো। তার আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানার, যে ফর্মুলাটা কত দূর করেছো, বুঝেছো কিনা আগে দেখো, তারপর সামের মধ্যে ঢুকবো। তাহলে 8খানা ফর্মুলার সাথে সাথে মুখস্থও করে নাও।
তো চলো আমি 2 থেকে 5 মিনিট সময় দিলাম দেখার জন্য, কিছু ডাউট থাকলে কোশ্চেন জিজ্ঞেস করে নিও। সরি। চলো কোশ্চেন নেই যখন কোনো, তাহলে আমরা সামের মধ্যে যাই। একদম ফার্স্ট সামটা দেখো কি আছে, কোশ্চেনের মধ্যে কি আছে বলেছে দেখো। লিমিট এক্সটেন্স টু 0, ভালো করে বুঝবে কি বলেছে বাবা কোশ্চেনটা। বলছে যে কোশ্চেন নাম্বার 1, লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই রুট ওভার এক্স। এটা তোমার কাছে ক্লিয়ার? তাহলে আমি ফর্মুলাটা আগে বলি, এটার ভ্যালু জানতে চেয়েছে। তুমি ফর্মুলা কি জানো বাবা? লিমিট x টেন্স টু 0 sin x বাই x।
তার মানে এখানেও এক্স থাকতে হবে, এখানেও এক্স থাকতে হবে, তবে আমরা ফর্মুলাটা ইউজ করতে পারবো। এখন আমি তাহলে এই জায়গাটায় যেহেতু নিচে এক্স নেই, তাহলে আমি বলতে পারবো এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই আমি রুট ওভার এক্স করলাম, ইন্টু রুট ওভার এক্স করেছি, আর উপরে একটা এক্স মাল্টিপ্লাই করেছি, যাতে রুট ওভার এক্স মাল্টিপ্লাই হয়ে এক্স হয়ে যায়। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স হবে। আর লিমিটটা এর পাশেরটায় চলে যাচ্ছে, লিমিট দেখো বাবা, লিমিট যোগ বিয়োগ গুণ ভাগ সবার মধ্যেই ঢুকে যায়, তাহলে রুট ওভার এক্স হলো, মানে দুটো আলাদা করলাম। তাহলে এইটুকুটা তুমি ফর্মুলা অনুযায়ী কি বলতে পারো, 1 বলতে পারো, 1 বললাম। আর এখানে তুমি 0 পুট করা ছাড়া কিছুই করতে পারবে না, তাহলে 0 পুট করলাম। এবার তুমি বলতে পারো যে স্যার এটা 0 কেন পুট হলো? আমি বলেছি বাবা যে নিচে যেন 0 না হয়, এর নিচে তো 1 আছে, তাহলে এর নিচে 1 যেহেতু 0 তো হচ্ছে না নিচে, তাহলে আমি 0 পুট করতেই পারি, তাহলে রুট ওভার 0, তাহলে 1 ইন্টু 0, তাহলে তোমার অ্যান্সার কত? 0। এবার নেক্সট কোশ্চেনে আছি, কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো তো বাবা, কোশ্চেন নাম্বার 2 আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x ডিভাইডেড বাই সাইন এক্স, এইটা আছে, ক্লিয়ার? তো আমার তাহলে কি কি ফর্মুলা কি জানি বাবা, সাইন এক্স বাই এক্স, তাহলে সাইন এক্স বাই এক্স আনতে হবে। তাহলে এখন আমি বলতে পারবো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন 3x, তাহলে নিচেও 3x তুমি নাও, ডিভাইডেড বাই সাইন এক্স, তাহলে নিচেও এক্স নাও, তাহলে এখানে একটা 3x মাল্টিপ্লাই, এখানে একটা x মাল্টিপ্লাই, কারণ তুমি 3x গুণ ভাগ করেছো, গুণ করে দিয়েছো। তাহলে এখন এই x উঠে যাচ্ছে, তাহলে 3 কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে গেল, তাহলে লিমিট বলেছি ভাগেও ডিভাইড হয়ে যায়, তাহলে x টেন্স টু 0 সাইন 3x বাই 3x হলো, আর এখানে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স হলো। তাহলে উপরের পোর্শনটা তুমি বলতে পারো 1, আর নিচেরটাও বলতে পারো 1, কারণ ফর্মুলা এটা ইকুয়াল টু 1 জানি। তাহলে দেখো 3 ইন্টু 1/1 মানে তুমি বলতে পারো 3 অ্যান্সার, তাহলে দ্যাট ইজ 3 অ্যান্সার হলো, ক্লিয়ার? তাহলে এর অ্যান্সারও আমরা 3 পেলাম, কোয়েশ্চেন নাম্বার 2। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 3-তে যাই। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, ভালো করে বুঝবে, 3টা মন দিয়ে বোঝো, বুঝতে অসুবিধা হলেও হতে পারে। লিমিট x টেন্স টু π/2 আছে, আর cos x ডিভাইডেড বাই আছে হচ্ছে π/2 মাইনাস এক্স, এরকম আছে। এবার এই জায়গাটা বুঝতে অসুবিধা হলে হতে পারে, কেন বললাম ভালো করে না শুনলে। এবার দেখো কেন আমি বললাম এই ঘটনাগুলো, ভালো করে বোঝো তো বাবা। আমি ফর্মুলাটা কি জানি, ফর্মুলাটা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। তাহলে ট্রিকোনোমেট্রিক ইকুয়েশনের, ট্রিকোনোমেট্রিক ফাংশনের যাই হোক না কেন, এই ফর্মুলা দিয়ে আমায় করতে হবে, এই ফর্মুলা ছাড়া আমার কাছে আর ফর্মুলা নেই। তাহলে এক্স টেন্স টু এখানে 0 হতে হয়েছিল, কিন্তু বাবা এটা তো এক্স টেন্স টু 0 নেই, তাহলে এক্স টেন্স টু 0 আমার কাছে এখানে নেই। তাহলে যখন এক্স টেন্স টু 0 থাকবে না, ট্রিকোনোমেট্রিক ফাংশন অনুযায়ী আমরা করব কি, এই 2টাকে এখানে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2x হলো, আর এই পাইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে 2x, তার মানে আমি এখানে লিখে দেখাই x টেন্স টু π/2 হলো। তাহলে আমি 2টাকে এখানে মাল্টিপ্লাই করলে 2x টেন্স টু π হলো, আর এইটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি 2x মাইনাস π টেন্স টু 0 হলো। তার মানে দ্যাট ইজ 2x মাইনাস π টেন্স টু 0 হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে 0 হচ্ছে, এবং এই পজিশনে এটাকেই কিছু একটা ধরে নিতে হবে। ট্রিকটা বোঝো কি বলছি, কি করতে চলেছি।
তাহলে যখন দেখব ট্রিগোনোমেট্রিক ফাংশনে এরকম ফর্মুলা দিয়ে আমার সাম দিয়েছে, বাট এক্স টেন্স টু পাই বাই টু ছিল বা পাই বাই টু আছে কিন্তু জিরো নেই, তাহলে টুটাকে এখানে মাল্টিপ্লাই করলে 2x আর পাইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে মাইনাস পাই, 2x মাইনাস পাই হবে। তাহলে এখন আমি বলতে পারবো যে লেট 2x মাইনাস পাই ইকুয়াল টু ইউ ধরলাম, বা যে কোনো একটা কিছু তুমি পি কিউ এম এন যা খুশি ধরতে পারো। তাহলে লিমিট যখন এরকম জিরো থাকবে না, এটাকে এই পাশে মাল্টিপ্লাই করলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে যেটা হবে সেটাকে ইউ ধরে নিয়েছো। তাহলে এখন আমার সম্পূর্ণটা ইউ এর ফাংশন হয়ে গেছে। তাহলে আমি এখন সম্পূর্ণ ইউতে কনভার্ট করব কিভাবে? তাহলে লিমিটটাকে ফার্স্ট চেঞ্জ করি। তাহলে ইফ x টেন্স টু পাই বাই টু দেন ইউ টেন্স টু কি হবে? এটা করার জন্য পাই বাই টু এই যেখানে ধরেছো সেখানে বসিয়ে দাও। তাহলে এই পাই বাই টু যদি এখানে বসাও তাহলে 2 ইন্টু পাই বাই টু মাইনাস পাই হবে। তাহলে 2 ক্যান্সেল আউট হলে পাই মাইনাস পাই হবে, দ্যাট ইজ এই রেজাল্টটা কত হবে? 0 হবে। তাহলে 2 তার মানে হচ্ছে পাই মাইনাস পাই মানে 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে এটাই ছিল ইউ, তাহলে ইউ টেন্স টু 0 হবে। তার মানে এক্স টেন্স টু পাই বাই টু হলে ইউ টেন্স টু হবে কত বাবা? 0 হবে। তাহলে দেখো ভালো করে বোঝো। তাহলে আমি আবারও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় শুনে নাও। আমি বললাম এক্স টেন্স টু 0 নেই, আমার ফর্মুলাতে এক্স টেন্স টু 0 দিয়েছিল। তাহলে এক্স টেন্স টু 0 না থাকলে যা কিছুই থাকুক না কেন তাহলে তোমাকে লেফটে এনে করতে হবে। এবার অনেকে করে কি, এক্স মাইনাস পাই বাই টু এটা ইকুয়াল টু কিছু একটা ধরে নেয়, তাহলে সেক্ষেত্রেও তোমার হতে পারে, কিন্তু এইভাবে ধরবে না, কারণ ভগ্নাংশে বা ফ্র্যাকশনে থাকলে টুটাকে মাল্টিপ্লাই আগে করে নাও। তাহলে টুটাকে মাল্টিপ্লাই করে ধরলেও ধরা যাবে। তাহলে 2 মাল্টিপ্লাই করলে 2x মাইনাস পাই ইকুয়াল টু তুমি ইউ ধরলে, তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে ধরে করলে। তাহলে এখন তুমি ডেফিনেটলি বলতে পারবে তাহলে 2x মাইনাস পাই ইকুয়াল টু ইউ ধরেছি। তাহলে এবার চেঞ্জটা করবো কি, এক্স টেন্স টু পাই বাই টু যদি হয় তাহলে এইখানে এক্সের জায়গায় পাই বাই টু বসাও, বসালে কি আসছে? 0। তাহলে ইউ টেন্স টু 0 হবে। তাহলে এবার লিমিটটা চেঞ্জ করব। তাহলে লিমিট ইউ টেন্স টু 0 আর কস, এবার এখানটায় এক্স এর ভ্যালুটা পুট করব। তাহলে এখানে যদি এক্স এর ভ্যালু পুট করি তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে এক্সটা এখান থেকে নিয়ে নাও, এখান থেকে নিয়ে বসাও। এখানে এক্স এর ভ্যালু কি হবে? ইউ প্লাস পাই বাই টু, তার মানে পাই বাই টু প্লাস ইউ বাই টু হবে। এবার নিচ পোর্শনে পাই বাই টু মাইনাস এক্স আছে, তাহলে পাই বাই টু হলো, মাইনাস এক্স এর ভ্যালুটা নিচেও বসাবো, নিচেও পাই বাই টু মাইনাস ইউ বাই টু হবে, পাই বাই টু ক্যান্সেল আউট হলো। তাহলে এখন লিমিট ইউ টেন্স টু 0, আর এটা হলো কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে, মাইনাস হবে, আর 1 থাকার জন্য কসটা সাইন হবে, সাইন ইউ বাই টু হলো, আর ডিভাইডেড বাই ইউ বাই টু হলো। তাহলে এখন দেখো বাবা, সাইন ইউ বাই টু বাই ইউ বাই টু, তাহলে এই এক্স এখানে যা আছে এখানেও তাই আছে। তাহলে এখন তুমি বলতে পারো, আচ্ছা মাইনাস ছিল, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে এই পোর্শনটা কত বাবা? 1। তাহলে আমি কাকে নিয়ে ক্যালকুলেশন করেছিলাম? এইটাকে নিয়ে ক্যালকুলেশন শুরু করেছিলাম, ফাইনালি রেজাল্ট কি পেলাম? 1 পেলাম। তাহলে দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। বলো তো বাবা কোথায় বুঝতে পারলে না? তাহলে যখন তোমার এক্স টেন্স টু এরকম থাকবে, যদি বুঝতে ডাউট থাকে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে গেলে দেখবে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মানে এরকম আরও একটা সাম তোমার নেক্সট কোশ্চেনেই আছে। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর দিকে তাকাই আমরা। কোশ্চেন নাম্বার 4 কি আছে? লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 দেওয়া, 4 যেহেতু দেওয়া আছে তাহলে চলো তো বাবা আমরা করি। তাহলে কোশ্চেন নাম্বার 4-এ যাব। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো তো বাবা। কোশ্চেন নাম্বার 4 বলছে যে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 আর দেওয়া আছে সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 4। ঠিক আছে, তাহলে এখানেও দেখো ট্রিগোনোমেট্রিক ফাংশন অথচ এক্স টেন্স টু 0 নেই। তাহলে তুমি কি করবে? ধরে নেবে এই 4টা এখানে মাল্টিপ্লাই করো, 4x মাইনাস পাই ইকুয়াল টু, তুমি ধরে নাও যে সরি এটা ধরে নাও ইউ। তাহলে ইফ এক্স টেন্স টু পাই বাই 4, তাহলে দেন
তুমি আরামসে বলতে পারবে ইউ টেন্স টু কত হবে, ক্যান্সেল আউট পাই মাইনাস 4 মানে 0, তাহলে দ্যাট ইজ ইউ টেন্স টু 0। তাহলে এখন তুমি বলছো লিমিট ইউ টেন্স টু 0, আর এখানে সাইন এক্স এর জায়গায় ভ্যালু পুট করব, ভ্যালু পুট করলে কত হবে ইউ প্লাস পাই বাই 4, তাহলে দ্যাট ইজ পাই বাই 4 প্লাস ইউ বাই 4 হলো, আর এখানে মাইনাস কস পাই বাই 4 প্লাস ইউ বাই 4 হলো। ক্লিয়ার? তাহলে নিচে ডিভাইড করলে কি আসবে বাবা, ডেফিনেটলি এক্স মাইনাস পাই বাই 4 আছে, তাহলে এক্স এর ভ্যালু তুমি পুট করো, এক্স এর ভ্যালু পাই বাই 4 প্লাস ইউ বাই 4 মাইনাস পাই বাই 4, তাহলে পাই বাই 4 ক্যান্সেল আউট হচ্ছে। এবার দেখো, তাহলে উপরে দেখো লিমিটের ফর্মুলা পড়ছে, তাহলে লিমিটের ফর্মুলা যদি পড়ে কি হবে, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মানে কত পাই বাই 4, তাহলে সাইন পাই বাই 4 এর ভ্যালু কত 1 বাই রুট 2, আর কস বি মানে ইউ বাই 4 প্লাস কস পাই বাই 4 বলতে 1 বাই রুট 2 সাইন ইউ বাই 4। আমি আশা করি বোঝাতে পারিনি, তাই জন্য আরেকবার বলি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এইটুকুটার ফর্মুলা, তাহলে সাইন এ মানে সাইন পাই বাই 4 দ্যাট ইজ 1 বাই রুট 2, সাইন এ কস বি মানে কস ইউ বাই 4 প্লাস কস এ সাইন বি, কস এ মানে কস পাই বাই 4 মানে 1 বাই রুট 2, সাইন বি বলতে সাইন ইউ বাই 4 মানে সাইন ইউ বাই 4, তাহলে কস এ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস কস এ প্লাস বি এর ফর্মুলা কত বাবা, cos a প্লাস বি এর ফর্মুলা হলো cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos a মানে cos পাই বাই 4 1 বাই রুট 2, cos b বলতে cos পাই বাই 4, আর মাইনাসটা তখন ভেতরে ঢুকলে প্লাস হবে, তাহলে sin a cos sin a sin b, তাহলে sin পাই বাই 4 1 বাই রুট 2, sin b বলতে sin পাই বাই 4 সরি sin u বাই 4 ডিভাইডেড বাই, এখন তুমি এখানে নিচে আছে ইউ বাই 4, তাহলে দেখো তো বাবা এখান থেকে তুমি কি করতে পারো, এটা আর এটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে লিমিট ইউ টেন্স টু 0, তাহলে এই দুটো অ্যাড করলে 2 বাই রুট 2 মানে 2 ইন্টু এটা হবে মানে 2 বাই রুট 2 সাইন পাই বাই 4, তাহলে এবার দেখো সরি ইউ বাই 4, নিচে ইউ বাই 4 আছে, তাহলে এটাও ম্যাচ করছে এটাও ম্যাচ করছে, তাহলে সাইন এক্স বাই সাইন এক্স বাই এক্স মানে 1 হবে, আর 2 বাই রুট 2 কনস্ট্যান্ট বাইরে গেল ইনটু 1, 2 বাই রুট 2 মানে দ্যাট ইজ রুট 2 অ্যান্সার। আশা করি আমি বোঝাতে পেরেছি, ভালো করে মন দিয়ে দেখো, দেখে বলো তো বাবা কি অসুবিধা তোমার হলো, কোনো অসুবিধা আই থিঙ্ক হচ্ছে না বা হবেও না। তাহলে এই হলো তোমার কাছে কোয়েশ্চেন নাম্বার, বললাম হচ্ছে 4, এবার কোয়েশ্চেন নাম্বার 5-এ যাব, তো চলো কোয়েশ্চেন নাম্বার 5-এর দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 5-এ যাই, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 4, আর আছে এক্স টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার 5 বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটা আছে, তাহলে এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার 5 বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, তাহলে আমার ফর্মুলা কি সরি ফর্মুলা কি ছিল দেখো তো বাবা, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু লিখতে পারতাম এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে কোনটা কোনটা দেখতাম, এখানে এ থাকলে এখানে এ থাকতে হবে নিচে এ থাকতে হবে, পাওয়ারে এন এখানেও এন, তাহলে এখানে দেখো ফর্মুলাটা পুরো ডাইরেক্টলি চলে আসছে, 4 আছে এখানে 4 এখানে 4, পাওয়ারে 5 বাই 2 5 বাই 2, তাহলে ফর্মুলা ডাইরেক্ট যদি অ্যাপ্লাই করো তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে, তাহলে দ্যাট ইজ 5 বাই 2 ইন্টু 4 টু দি পাওয়ার, তাহলে 5 বাই 2 মাইনাস 1 মানে কত বাবা মাইনাস 3 বাই 2, তাহলে ডেফিনেটলি তুমি বলবে 2a স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2, তাই না, তাহলে 2 2 ক্যান্সেল আউট করো, সরি মাইনাস 3 বাই না অনলি 3 বাই 2 হলো, তাহলে 5 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 2 4 যা 8 5 4 যা 20 অ্যান্সার, তাহলে দেখো তো বাবা আমরা 20 কিন্তু অ্যান্সার পেয়ে গেছি।
তাহলে হলো। কোশ্চেন নাম্বার 6 কি বলছে চলো। কোশ্চেন নাম্বার 6 বলছে এফ অফ এক্স এটা ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এটা আছে। আমাকে ক্যালকুলেট করতে বলেছে কি বাবা, যে লিমিট এক্স টেন্স টু মাইনাস 3 প্লাস 0, তাহলে মাইনাস 3 প্লাস 0 আর এফ অফ এক্স। ভালো করে বোঝো বাবা, এই মাইনাস 3 প্লাস 0 মানে ইন্ডিকেট করছে পজিটিভ দিকে, তো সুতরাং কোনো অসুবিধা নেই। তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস 3 লিখলাম। এফ অফ এক্স এর ভ্যালু তাহলে কত বসিয়ে দাও, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। দেখো তো বাবা, এইখানে যদি আমরা মাইনাস 3 এক্স এর জায়গায় পুট করি, নিচে তো 0 আসছে না, তাহলে নিচে 0 আসার কোনো প্রসঙ্গই উঠছে না। কেন? কারণ নিচে মাইনাস 3 প্লাস 1 মানে 0 আসবে না, তাহলে আমি মাইনাস 3 পুট করতেই পারি। আমি বলেছিলাম নিচে যেন 0 না আসে, তাহলে রুট ওভার মাইনাস 3 প্লাস 3 লিখলাম ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 1, তাহলে 3 3 ক্যান্সেল আউট হলে 0, রুট ওভার 0 মানে 0, তাহলে আলটিমেট অ্যান্সার কত বাবা, 0। তাহলে 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসবো কোশ্চেন নাম্বার 8 এরটা আগে বলবো। আচ্ছা কোশ্চেন নাম্বার 8 এ আসি। 8 এরটা মন দিয়ে বুঝবে, কারণ 8 এর সামটা পরে আবারও আছে তোমাদের এই বইতে অন্য একটা ভ্যালু দিয়ে, এ বি দিয়ে, এবং 8 এর সাম কিন্তু এক্সামে আসার মতো সাম। তো চলো কোশ্চেন নাম্বার 8 আগে বলি। কোশ্চেন নাম্বার 8 কি বলছি। কোশ্চেন নাম্বার 8 হলো, ভালো করে বুঝবে, লিমিট x টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12। সরি, ভালো করে বুঝবে, নালে কিন্তু ডাউট থাকবে, বলে দিলাম বারবার করে। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন। এবার বলছে এখান থেকে আলফা আর বিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। দেখো এটা একটা হচ্ছে তুমি অপশান চুজ করে এই কোশ্চেনটা সলভ করতে পারো, অপশান চুজ করে করতে পারো, আর একটা হচ্ছে এমনি ইন জেনারেল মেথডে তুমি অ্যাপ্লাই করে করতে পারো। অপশান চুজ করলে অঙ্কটা অনেকটা সহজ এবং ছোট হয়ে যাবে, কিন্তু যদি অপশান চুজ করে না করি তাহলে অ্যান্সারটা একটু বড় হবে, বাট বুঝতে পারবে, অসুবিধা কিছু হবে না। আমি এখন অপশান চুজ না করে বলছি, এবং পরে এরকম অঙ্ক আরও একটা আছে, তখন আমরা অপশান চুজ করে শিখে নেব। ঠিক আছে, তো এটাকে আমি সলভ করি। ভালো করে বোঝো তো বাবা, এই লিমিটের, মন দিয়ে বুঝবে আমি কি বলছি, প্রত্যেকটা লাইন বোঝো। এই লিমিটের ভ্যালু যদি আমি 3 পুট করি, এক্স টেন্স টু যেহেতু 3 আছে, যদি আমি এখানে নিচ পোর্শনে 3 পুট করি, তাহলে 3 মাইনাস 3 মানে 0, তাহলে নিচে 0 আসছে, তার মানে ইনফাইনাইট হবে। কিন্তু এর ভ্যালু কত আছে, 12 আছে, 12 দেওয়া, তাহলে ইনফাইনাইট আসলে তো হবে না, ইনফাইনাইট আমরা তো কখনোই আনতে পারবো না, তাহলে ইনফাইনাইট হবেই না। তাহলে লিমিট এক্স টেন্স টু 3 হলে আমি এখানে 3 বসাতে পাচ্ছি না। তার মানে আলটিমেটলি উপরে যে টার্মটা আছে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, এর মধ্যে এক্স মাইনাস 3টা লুকিয়ে আছে, তাহলে তার জন্য এক্স মাইনাস 3টা ক্যান্সেল আউট হয়ে গেছে, তারপর ভ্যালু বসিয়ে 12 পাচ্ছি। আমি আশা করি বোঝাতে পারিনি, আরও একবার বলছি। আমি বললাম এক্স টেন্স টু 3 আছে, তাহলে এক্স টেন্স টু 3 থাকলে আমি তো 3 তখন বসাতে পারবো যখন নিচে 0 আসবে না। তাহলে এখানে তোমার দেখো 3 বসালে নিচে 0 আসছে, তাহলে নিচে যদি 0, নিচের পজিশনে যদি 0 চলে আসে, তাহলে এই লিমিটের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এই লিমিটের ভ্যালু যদি ক্যালকুলেট করতে না পারি, তাহলে তার ভ্যালু 12 দিল কি করে, এলো কি করে? তার মানে উপরের যে টার্মটা আছে ওই টার্মটার মধ্যেই এক্স মাইনাস 3 একটা ফ্যাক্টর বা উৎপাদক লুকিয়ে আছে, যার জন্য 12 হয়েছে। তাই আমি এখন বলছি এই আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, এটাকে ধরে নাও এক্স মাইনাস 3 ইন্টু, ভালো করে বোঝো, এক্স মাইনাস 3 ইন্টু, আমি এখন এটা বলতে পারছি এ এক্স প্লাস বি, এরকম একটা টার্ম হবে। তুমি বলবে যে স্যার এটা কিভাবে হলো? এটা আমি ধরে নিয়েছি বাবা, কারণ এটা দেখো তো স্কোয়ার আছে মানে দুটো ফ্যাক্টর হবে, তাই দুটো ফ্যাক্টর ধরে নিয়েছি। একটা ফ্যাক্টর তো এক্স মাইনাস 3 হবেই,
আর একটা ফ্যাক্টর এক্স প্লাস বি হবে, এটা ধরে নিলাম। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমি এর জায়গায় এটা পুট করতে পারি। তাহলে চলো তো, লিমিট এক্স টেন্স টু 3, আর এখন আমি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটার জায়গায় পুট করলাম এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস বি, পুট করে নিলাম। ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 12। তাহলে এক্স মাইনাস 3 যদি উপর নিচে ক্যান্সেল করো, তাহলে এখন 3 বসাতে পারবো। তাহলে উপর নিচে ক্যান্সেল আউট হয়ে গেছে। 3 যদি পুট করো, তাহলে 3a প্লাস বি ইজ ইকুয়াল টু 12 হবে। তাহলে এইটা হচ্ছে 12 হলো। কিন্তু আমার অ্যান্সার কি দরকার বাবা? আলফার ভ্যালু আর বিটার ভ্যালু। ক্লিয়ার? তাহলে আলফার ভ্যালু এবং বিটার ভ্যালু আমরা পেলাম না, এখন অবধি পাইনি, কিন্তু পাবো। একটু ধৈর্য ধরো। আমি এবার করছি কি দেখো বাবা, আমি এই টার্মটাকে আমি রাফে একটু ক্যালকুলেট করে নিচ্ছি এবং তোমরাও আমার সাথে সাথে করো। তাহলে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, এবার যদি আমি এখানে মাল্টিপ্লাই করি, তাহলে এ এক্স স্কোয়ার হবে, তারপরে প্লাস বি এক্স হবে, মাইনাস 3ax হবে, অ্যান্ড ফাইনালি শেষ টার্ম হবে, সরি, মাইনাস 3b হবে। মাইনাস 3b হচ্ছে শেষ টার্ম। এবার দেখো, আমি এখানে কফিসিয়েন্ট বা সহগ পদ ইকুয়াল করছি কিরকম করে? এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট কি আছে বাবা? আলফা। এখানে এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট কি আছে বাবা? এ। তাহলে আমি এখন বলতে পারবো আলফা ইজ ইকুয়াল টু এ। আর এখানে এক্স এর কফিসিয়েন্ট কি আছে বাবা? বি মাইনাস 3a। আর এখানে এক্স এর কফিসিয়েন্ট নেই, তার মানে কি এক্স এর কফিসিয়েন্ট 0 আছে, ইকুয়াল টু 0। অ্যান্ড আরও একটা টার্ম বলতে পারি, এখানে মাইনাস বিটা আছে, এখানে মাইনাস 3b আছে, তাহলে বিটা ইকুয়াল টু 3b হবে, এটাও বলতে পারি। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেট করলে কি হবে বাবা? বি ইকুয়াল টু 3a। তাহলে বি ইকুয়াল টু যদি 3a এখানে পুট করো, তাহলে 3a প্লাস 3a ইজ ইকুয়াল টু 12, দ্যাট ইজ 6a ইকুয়াল টু 12। দেয়ার ফোর এ ইকুয়াল টু কত পাচ্ছি বাবা? 6 দুগুণে 12 মানে 2 পাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু যদি 2 পাই, তাহলে আলফা ইকুয়াল টু 2। তাহলে এটা একটা অ্যান্সার। আমাকে আলফা আর বিটার ভ্যালু জানতে চেয়েছিল, তাহলে আলফা ইকুয়াল টু 2 হলো একটা অ্যান্সার। ক্লিয়ার? ইকুয়াল টু আবার কত? পি এ, তাহলে বাবা 6, তাহলে বি ইকুয়াল টু 6। তাহলে এখানে বিটা ইকুয়াল টু আবার 3b আছে, তাহলে 3 ইন্টু 6 হবে। তাহলে বিটা ইকুয়াল টু কত? 18। তাহলে একটা ভ্যালু পেলে আলফা ইকুয়াল টু 2, আর একটা ভ্যালু পেলে বিটা ইকুয়াল টু 18। তাহলে আলফা 2 বিটা 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো, আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে করে দেখা, আমি আবারও 2 মিনিট সময় দিলাম, ভালো করে দেখে আমাকে কোশ্চেন করো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো বাবা কি বলছে। কোশ্চেন নাম্বার 9, সরি, x টেন্স টু মাইনাস হাফ
আর কি আছে 2x স্কয়ার মাইনাস প্লাস আছে। দেখো তো বাবা, এখানে যদি আমরা -2 বসাই তাহলে নিচ পোর্শনে 0 আসছে না। -3 ইন্টু বাই 2 ইন্টু মাইনাস হাফ -1 হবে। তাহলে 2 ইন্টু 1/4 হলো প্লাস 3/2 হলো প্লাস 1 হলো। আর নিচ পোর্শনে কি হবে বাবা? নিচ পোর্শনে -2। তাহলে উপরে 4 এলসিএম করো, বা 2 2 যা 4 হলো। তাহলে 2 এলসিএম হচ্ছে, 2 যদি এলসিএম হয় 1 প্লাস 3 প্লাস 2 হবে, ইন্টু -1/2 হবে। তাহলে দ্যাট ইজ 3 2 5 আর একে 6। দেখো কত সহজ, একদম প্লেন ক্যালকুলেশন। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো তো বাবা, লিমিট x টেন্ডস টু 1 cos π/2 -2x প্লাস 2 আছে। তাহলে x টেন্ডস টু 1। এবার দেখো না যেহেতু, তাহলে এখানেও 1 বসিয়ে দাও। cos π/2 রুট ওভার 1 মাইনাস 2 প্লাস 2, 2 2 ক্যান্সেল আউট, দ্যাট ইজ cos π/2 হবে। cos π/2 এর ভ্যালু কত পাবা? 0। তাহলে 0 ইজ কারেক্ট অ্যান্সার। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 10। এবার কোয়েশ্চেন নাম্বার 11-এ আসি। কোয়েশ্চেন নাম্বার যখন 11 বলছি, তখন দেখো লিমিট h টেন্ডস টু 3 কিউব রুট অফ 2h স্কোয়ার মাইনাস 3h মাইনাস 1। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 12 বলছি একই সঙ্গে, লিমিট h টেন্ডস টু 1 2h স্কোয়ার মাইনাস 2h প্লাস 9 হোল টু দি পাওয়ার 3/2 আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 অ্যান্ড 12 দুটো ক্ষেত্রেই দেখো বাবা, 1 যদি বসাই আর 3 বসাই তাহলেও আমার নিচে 0 আসছে না। তাহলে এটা 1 আর 3 বসিয়ে ক্যালকুলেট করতে হবে। তো চলো 1 আর 3 ফার্স্ট অফ অল বসিয়ে ক্যালকুলেট করে অ্যান্সারটা বার করে নাও।
ওকে, নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 13-14 বলি। তাহলে শুধু মাথায় রাখবো কি, যে যেন আমার কাছে জিরো না, এইটুকু কথা মাথায় রাখলেই হবে। তো কোয়েশ্চেন নাম্বার তাহলে 13 বলি। দেখো তো বাবা 13 কি আছে। কোয়েশ্চেন নাম্বার 13 হলো লিমিট x টেন্ডস টু 1 x minus 1 ডিভাইডেড বাই রুট ওভার x minus 1 হবে। এটা আছে, এখানে যদি 1 পুট করে দেখো বাবা 0 আসছে, তাহলে করা যাবে না। তাহলে কি করব, লিমিট x টেন্ডস টু 1, এটাকে কোঅর্ডিনেশনের মতো করে করব, x minus 1 আর রুট ওভার x প্লাস 1 উপর নিচে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে রুট ওভার x minus 1 আর রুট ওভার x প্লাস 1 করলাম। তাহলে দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 1 x minus 1 হলো রুট ওভার x প্লাস 1 হলো, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, রুট ওভার x এর হোল স্কোয়ার x আর 1 এর হোল স্কোয়ার 1, তাহলে x minus 1 উপর নিচে ক্যান্সেল আউট হলে তাহলে এখন 1 পুট করতে পারবো, রুট ওভার 1 প্লাস 1, দ্যাট ইজ তোমার অ্যান্সার কত বাবা 2 হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 14 এ আসবো। লিমিট x টেন্ডস টু 4 root over x minus 2 divided by x minus 4, তাহলে এখনো তুমি এখানে 4 পুট করলে নিচে 0 আসছে, তাহলে কিভাবে ক্যালকুলেট করব, তাহলে এখানেও আমরা কোঅর্ডিনেশনের মতো করে করব, root over x minus 2, এবার root over x plus 2 মাল্টিপ্লাই করো, এখানে x minus 4 into root over x plus 2 মাল্টিপ্লাই করলে, তাহলে এখন এটা কি হবে বাবা, এটা ডেফিনেটলি হয়ে যাবে যে রুট ওভার x এর হোল স্কোয়ার x, 2 এর হোল স্কোয়ার 4, তাহলে x minus 4 ডিভাইডেড বাই x minus 4 ইন্টু রুট ওভার x প্লাস 2 হবে, তাহলে x minus 4 উপর নিচে ক্যান্সেল হবে, তাহলে উপরে 1 আর নিচে যদি 4 পুট করি, রুট ওভার 4 প্লাস 2, দ্যাট ইজ 1 বাই 2 প্লাস 2, তুমি বলতে পারবে 1 বাই 4 অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 15 এ যাব। কোয়েশ্চেন নাম্বার 15, লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 minus 32 ডিভাইডেড বাই x minus 2 আছে। এবার আমি একটা লাইন বলি, x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 যদি বলি, নিচে x minus 2 হচ্ছে, তাহলে সরি এইটা এটা অ্যান্ড এটা ম্যাচ করছে, তাহলে ফর্মুলা কি শিখেছিলাম, n ইন্টু a টু দি পাওয়ার n minus 1, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 5 ইন্টু 16 মানে 80 অ্যান্সার হয়ে গেল। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 16 বলি। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 9 আছে ধরো। আচ্ছা, এবার দেখো এখানে একটা কাজ করব আমরা, এই জায়গাটা ভালো করে বুঝবে। লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 3 এর কিউব লিখলাম ডিভাইডেড বাই x মাইনাস 3 বললাম, x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বললাম ডিভাইডেড বাই x মাইনাস 3 বললাম। তাহলে এখন দেখো আমি x মাইনাস 3 দিয়ে উপরেও ডিভাইড করেছি, নিচেও ডিভাইড করেছি, কেন বাবা, কারণ আমার ফর্মুলা পড়ছে। দেখো উপরেরটা ফর্মুলা হবে কি, 3 ইন্টু 3 টু দি পাওয়ার মানে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1, আর নিচে 2 ইন্টু মানে n ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ 3 ইন্টু 3 স্কোয়ার
ডিভাইডেড বাই তুমি বলতে পারবে 2 ইন্টু 3, একটা 3 ক্যান্সেল করে দাও, 3 স্কোয়ার মানে 9, 9/2 ইজ কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। এবার আসবো কোয়েশ্চেন নাম্বার 17-এ। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, এটাও খুব ইজি। লিমিট h টেন্ডস টু 0, 3h স্কোয়ার মাইনাস 2h ডিভাইডেড বাই h। তাহলে এখনো h এর জায়গায় 0 পুট করতে পারবো না, তাহলে h টেন্ডস টু 0, উপর থেকে h কমন নাও, 3h মাইনাস 2 ডিভাইডেড বাই h। তা এখন h ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে h ক্যান্সেল আউট হলে লিমিট h টেন্ডস টু 0, 3h মাইনাস 2 হবে। তাহলে এখন যদি তুমি এখানে 0 পুট করো আর কোনো অসুবিধা নেই, দ্যাট ইজ -2 ইজ কারেক্ট অ্যান্সার। দেখেছো কত সুন্দর আমরা থিওরি অ্যাপ্লাই করে করে করছি, বুঝলেই হবে, কঠিন বিষয় নয়, একটু বুঝলে ভালো করেই করা যায়। লিমিট x টেন্ডস টু 16 আছে, আর আছে x টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই x মাইনাস 16। তাহলে এটা দেখো পুরোই ফর্মুলায় পড়ে আছে, এখানে 16, এখানে 16, এখানে 16। তাহলে অ্যান্সার কি হবে? 1/4 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1। তাহলে 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখলাম, আর 1/4 মাইনাস 1 মানে হচ্ছে -3/4, 4 4 ক্যান্সেল আউট। তাহলে 1/4 ইন্টু, এটা মাইনাস আছে মানে 1/2 এর কিউব মানে 8, তাহলে 8 4 যা 32, তাহলে 1/32 অ্যান্সার হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 19 দেখো বাবা, বলছে লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x। এটা 3 নম্বর ফর্মুলা। দেখো যদি ভুলে যাও তাহলে খাতা উল্টে দেখে নিতে পারো। 3 নম্বর ফর্মুলায় সঠিক বলেছিলাম, ডাইরেক্ট এই পাওয়ারটা হবে অ্যান্সার, তাহলে n হবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20-তে আসবো নেক্সট। দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলতে চেয়েছে ভালো করে বোঝো। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে phi(x) একটা ফাংশন দিয়েছে, এর ভ্যালু বলছে 2 when x not equal to 1, নেক্সট এটার ভ্যালু 0 when x equal to 1। এটা হবে, এই দুটো বলেছে। এবার আমাকে ক্যালকুলেট করতে বলেছে বাবা লিমিট x টেন্ডস টু 1 phi of x, এটা। আচ্ছা লিমিট x টেন্ডস টু 1 ভালো করে বুঝবে, তার মানে x এর ভ্যালুটা 1 এর দিকে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু যদি 1 এর দিকে যায়, আমি x টেন্ডস টু 1 মানে কি বলেছিলাম বাবা, যে x এর ভ্যালু 1 এর দিকে যাচ্ছে বাট x নট ইকুয়াল টু 1, মানে x 1 নয়। তাহলে x নট ইকুয়াল টু 1 হলে ফাংশনের ভ্যালু কত? 2। তাহলে লিমিট x টেন্ডস টু 1 fx এর ভ্যালু 2, এখানে x এর ভ্যালু পুট করার কোনো জায়গা নেই, তাহলে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝলে কিনা জানি না, আবারও বলছি, x টেন্ডস টু 1 বলেছে, তাহলে x টেন্ডস টু 1 মানে কি, x এর ভ্যালু 1 এর কাছাকাছি কিন্তু 1 নয়, তাহলে 1 নয় অপশন কোনটা? 2, তাহলে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 এক্সামে বহুবার এসেছে, এক্সামে অনেক আসে এই কোয়েশ্চেনটা। তো চলো কোয়েশ্চেন নাম্বার 21-এ যাই। আগে ভালো করে বুঝবে 21 কি বলছি, ভালো করে দেখো। f of x equal to mod x by x দেওয়া আছে, আমাকে ফাইন্ড করতে হবে লিমিট x টেন্ডস টু 0 f of x, এটা কি হবে ভালো করে বোঝো বাবা। mod x এর না,
ফাংশনটা একটু দেখতে অন্যরকম হয়। কীরকম? মড এক্স মানে, এটা আমি ফাংশন পড়ানোর সময় বলবো, এখন একটু পাশে নোট বলে বা সাইটে লিখে নাও। মড এক্সের ডেফিনেশন হলো, মড এক্সের ভ্যালু মাইনাস এক্স হবে হোয়েন এক্স লেস দেন 0 হয়, আর মড এক্সের ভ্যালু এক্স হবে হোয়েন এক্স গ্রেটার দেন 0 হয়, আর যদি মড এক্সের ভ্যালু 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0 হয়। তাহলে এই তিনটে কন্ডিশন যদি হয় তাহলে মড এক্সের ভ্যালু মাইনাস এক্স হবে, এক্স হবে অ্যান্ড 0 হবে। তাহলে এই তিনটে ভ্যালু হতে পারে মড এক্সের ভ্যালু মাইনাস এক্স, এক্স আর 0। তাহলে এখন আমি এখানটায় এক্স টেন্স টু 0 আছে, তাহলে তিনটে ভ্যালুই তোমায় নিতে হতে পারে। তাহলে দেখো বাবা, আমি যখন এখানটায় লিমিট এক্স টেন্স টু তাহলে 0 প্লাস নিলাম, 0 প্লাস মানে পজিটিভ দিক কোনটা? এইটা। তাহলে 0 প্লাস যখন নিচ্ছি তখন এই ভ্যালুটা কত হবে বাবা? পজিটিভ দিকে যাবে। তাহলে পজিটিভ দিকে যদি হয় তাহলে 0 প্লাস মানে মড এক্সের ভ্যালু তখন এক্স বাই এক্স, তাহলে ক্যান্সেল আউট হলে তোমার 1 অ্যান্সার। আবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস যদি হয় তাহলে নেগেটিভ ভ্যালু দেবে, তাহলে তখন কি হবে? মাইনাস এক্স বাই এক্স হবে, তাহলে এটা তখন কি অ্যান্সার দেবে? -1। আবার এফ অফ যদি 0 হয় তাহলে তখন কি হবে? তখন অ্যান্সার দেবে 0। এবার এই তিনটে বলেছিলাম কি, কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস ফাংশনে বলেছিলাম এরকম প্লাস মাইনাস অ্যান্ড এফ অফ 0, এরকম যদি তিনটে ইকুয়াল হয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, এই কন্টিনিউয়াস ফাংশন হবে। আর যদি এই তিনটে যে কোনো একটা নট ইকুয়াল টু হয় তাহলে ডিসকন্টিনিউয়াস ফাংশন হবে। তাহলে এখানে দেখো একটা ভ্যালু 1 দিচ্ছে, একটা ভ্যালু -1 দিচ্ছে, একটা ভ্যালু 0 দিচ্ছে, তাহলে তিনটে ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে, তাহলে এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এফ(x) যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে আমি বলতে পারবো এই লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, এটা হবে ডাজ নট এক্সিস্ট। তাহলে এটার কোনো এক্সিস্টেন্সই নেই, এটা কোনো এক্সিস্টই করছে না। তাহলে এটা যদি কোনো এক্সিস্ট না করে তাহলে আমার অ্যান্সার কি হবে? কোনোটি নয় বা কোনো অস্তিত্ব নেই, অ্যান্সার হবে 21 অপশন ডি। ক্লিয়ার? মাথায় সাজাতে পেরেছো আশা করি। দেন এবার যাব কোশ্চেন নাম্বার 22। 22 কি বলছে দেখো, লিমিট x টেন্স টু a root over x minus b minus root over a minus b divided by x square minus a square, এরকম একটা টার্ম আছে। তাহলে এইরকম যদি টার্ম থাকে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে নিচে যদি তুমি a বসাও তাহলে 0 আসবে, তাই না বাবা? তাহলে নিচে a বসানো যাবেই না, সরি। তাহলে কি করব? তাহলে আমরা কি জানি বাবা, এটাকে কোঅর্ডিনেশনের মতো করে করব, root over x minus b প্লাস root over a minus b, উপর নিচে মাল্টিপ্লাই করব, আর root over x minus b মাইনাস root over a minus b ছিল, ডিভাইডেড বাই কি হচ্ছে বাবা? x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর এখানেও মাল্টিপ্লাই হচ্ছে root over x minus b মাইনাস root over a minus b, সরি প্লাস root over a minus b। তাহলে এখন দেখো লিমিট x টেন্স টু a, তাহলে উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a মাইনাস x মাইনাস b মাইনাস a প্লাস b হলো, ডিভাইডেড বাই x মাইনাস a একটা টার্ম, x প্লাস a একটা টার্ম হলো, আর তার সাথে x মাইনাস b প্লাস root over a মাইনাস b হবে। তাহলে এখন b ক্যান্সেল আউট। তাহলে x মাইনাস a উপরে এবং নিচে, উপরে x মাইনাস a নিচে x মাইনাস a, তাহলে x মাইনাস a ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে লিমিট x টেন্স টু a, তাহলে x মাইনাস a ক্যান্সেল আউট হলো, তাহলে উপরে কি হবে বাবা? 1, আর নিচে x প্লাস a ইন্টু রুট ওভার x মাইনাস b প্লাস রুট ওভার a মাইনাস b। তাহলে এখন যদি তুমি a পুট করো কোনো অসুবিধা হবে না, তাহলে a প্লাস a পুট করলে এখানে রুট ওভার a মাইনাস b
প্লাস রুট ওভার এ মাইনাস বি হবে। তাহলে 1 এ আর এ অ্যাড করলে 2a, আর এটা যদি অ্যাড করো 2 রুট ওভার এ মাইনাস বি, তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো 1/4a রুট ওভার এ মাইনাস বি। এটা হলো আমার কারেক্ট অ্যান্সার। সেম ভাবে 23, 24 সবকটা, 25 অ্যান্ড 26 সবকটা কোঅর্ডিনেশন করে করবে। এবার আমি আসবো 27 নম্বর সামনে। তাহলে সবকটা কাজ হবে কি কোঅর্ডিনেশন করে করা। চলো 27-এ আসি। 27 কি বলছে দেখো তো বাবা। 27 বলছে লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 5/2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 16। দেখো এখানে 2 আছে মানে সবকটা 2 আনতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 5/2 মানে 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই x মাইনাস 2 লিখে দাও। আর এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, নিচে x মাইনাস 2 লিখে দাও। তাহলে উপর নিচে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করেছি। করার ফলে এখন ফর্মুলা কি হচ্ছে বাবা, উপরেরটা ফর্মুলা হচ্ছে 9 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1, আর নিচে হচ্ছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট ইজ 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8, আর নিচে হচ্ছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখন 2 এর স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 5 যদি ক্যান্সেল আউট করো তাহলে দ্যাট ইজ 2 এর কিউব হবে। তাহলে 9 ইন্টু 2 এর কিউব 8, তাহলে 72 ইজ কারেক্ট অ্যান্সার। দেখো আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম।